এখন একটা তারা বলছে যে না আগে সংস্কার করে, এখন কতদিনে সংস্কার শেষ করবেন, কতদিনে নির্বাচন দিবেন, এখন আবার এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন। তাহলে এগুলো তো মানুষের মধ্যে ধোঁয়াশা তৈরি করছে, অথচ আপনাদের তো কত কাজ বাকি আছে। আজকে 68টা মিল কলকারখানা বন্ধ সাভার আর আশুলিয়াতে, অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ, অনেক মানুষ বেকার হয়ে গেছে। তো এগুলো তো আপনার পদক্ষেপ নেওয়া দরকার ছিল সরকার, তো কই এর মধ্যে তো সরকার এগুলো নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের যে জাতীয় রিজার্ভ এটা কমতে শুরু করেছে, $20 বিলিয়ন ছিল, ওটা এখন $19 বিলিয়ন নেমে এসছে। এটা তো হওয়ার কথা ছিল না। এখন তো লুটেরানা নেই, এখন কেন এই বিষয়টি হবে? সরকার তো এদিকে তো পদক্ষেপ নেবেন। কেন এত বেকারত্ব বাড়ছে? অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেকারত্ব কেন বাড়ছে? সালমান এফ রহমানদের যে মিল ফ্যাক্টরি, তারা জঘন্য অপরাধ করেছে, তারা টাকা পাচার করেছে, তারা অনেক জনবিরোধী কাজ করেছে, কারাগারে আছে। তাহলে তাদের মিল কলকারখানাগুলো আপনি কোনো প্রশাসক নিয়োগ করুন বা কোনো একটি পদ্ধতি দিয়ে সেগুলো চালু রাখুন, যাতে মানুষ বেকার না হয়ে পড়ে। তো এই কাজগুলোর দিকে আপনারা মনোযোগ না দিয়ে এই যে সীমাহীন বেকারত্ব, এই যে মিল কলকারখানা বন্ধ, প্রতিদিন শ্রমিক অসন্তোষ, প্রতিদিন শ্রমিক ধর্মঘট, মেইন রাস্তার উপর ব্যারিকেড তৈরি করছে, ঘন্টার পর ঘন্টা বাস ট্রাক সব দাঁড়িয়ে আছে, এগুলোর দিকে কোনো গুরুত্ব নেই। জনহিতকর কাজ, সেই জনহিতকর কাজের দিকে তো আপনারা কোনো দ্রুত পদক্ষেপ নিচ্ছেন সেটা তো আমরা দেখি। আপনার জনদুর্ভোগ যেখানে বাড়ছে সেগুলোকে আপনারা অ্যাড্রেস করে দ্রুত যে ব্যবস্থা নেবেন সেই দ্রুত ব্যবস্থা তো আমরা দেখছি না, শুধু দেখছি ঘুর প্যাচ অনুযায়ী কথাবার্তা। তো ঘুর প্যাচের যদি আপনারা যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে তো মনে হবে যে স্বচ্ছতা নিয়ে মানুষ আপনাদেরকে সমর্থন করেছে, সকল রাজনৈতিক দল সমর্থন করেছে যে একটা স্বচ্ছ সরকার হবে অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে তো মানুষ দেখছে যে না, এটা আরেক ধরনের একটা তমসা, একটা অন্ধকার তৈরি করা হচ্ছে। এটা তো ঠিক হবে না। আমরা এখনো বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের যে অপরিহার্য শর্তগুলো, যে গণতন্ত্র যাতে লাস্টিং করে, টেকসই হয়, টিকে থাকে, সেই পদক্ষেপগুলো তারা গ্রহণ করবে। এটা তো গ্রহণ করতে একেবারে কিয়ামতের সময় পর্যন্ত অপেক্ষা করার তো কিছু নেই। এগুলো আপনারা একটা সুপারিশ করবেন, সেই সুপারিশ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে একমত হলে যারাই ক্ষমতায় আসবে তারা এটাকে আইন তৈরি করবে। এটা প্রয়োজনে সংবিধান সংশোধন করতে পারে, প্রয়োজনে তারা আইন করে এটাকে বাস্তবায়ন করবে। আপনাদের তো সেই পথেই যাওয়া উচিত। কিন্তু আপনারা যদি সেখান থেকে আবার উল্টো এই গণতন্ত্রকামী রাজনৈতিক দল যারা এই আন্দোলনের সমর্থক এবং অংশগ্রহণকারী, ভাই আপনারা যখন বলছেন যে এটা ছাত্র জনতার আন্দোলন, আমরা সেটাকে স্বীকৃতি দেই, কিন্তু আমরাও তো ওই আন্দোলন সমর্থন করতে গিয়ে, ওই আন্দোলনে অংশগ্রহণ করতে যে এখানে যারা বসে আছি তারা প্রায় সবাই তো আমরা তখন কারাগারে এবং রিমান্ডে। এই যে আমার পাশে মজনু, আমরা ওই আন্দোলনের অংশগ্রহণ করতে গিয়ে আমি 19 জুলাই গ্রেপ্তার হয়, মজনু তার হয়তো 2-1 দিন পরে গ্রেপ্তার হয়েছে, 20 তারিখে গ্রেপ্তার হয়েছে। তাহলে আরো আমাদের অনেক নেতৃবৃন্দ, প্রায় 50-60 জন শুধু আমাদের নেতৃস্থানীয় মানুষ এই আন্দোলনে আমরা করেছি, অংশগ্রহণ করতে গিয়ে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং প্রত্যেককে শারীরিক ভাবে অত্যাচার করেছে সেই ডিবির গোয়েন্দা পুলিশ, প্রত্যেককে শারীরিক ভাবে মানসিক ভাবে হেনস্থা করা হয়েছে। তো এগুলো কি আপনারা জানেন না? অনেক উপদেষ্টা আছেন যারা এগুলো জানেন না কিন্তু উপদেষ্টা হয়েছে, যাদের ন্যূনতম, আরে ভাই আমরা আপনাদের মতো অত লেখাপড়া না জানি, কিন্তু কে কেমন লেখাপড়া করেছেন সেটা বুঝতে পারি। আমরা তো ইউনিভার্সিটি, আমরা বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজে তো পড়েছি, আমরা নিজে পণ্ডিত হতে না পারি, কিন্তু কে মানুষ, কোন মানুষ পণ্ডিত লেখাপড়া জানে এইটুক তো বোঝার আমাদের ক্ষমতা আছে।
আপনাকে সুশীল সমাজের লোক বলে যা বলবেন যা করবেন সেইটা মেনে নিতে হবে, সেইটা মনে করার কোনো কারণ নেই। এটা আন্দোলনের সাথে যারা অংশগ্রহণকারী প্রত্যেকেরই সম্মিলিত শক্তির উপর আপনার এই আন্দোলন গড়ে উঠেছে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এবং আমাদের গণতন্ত্রের আন্দোলনের স্পিরিট অনেক আগে থেকে, যেদিন শেখ হাসিনা ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছেন সেদিন থেকেই আমরা রাস্তায় লড়াই করছি এবং অনেক জীবন উৎসর্গ এখানে হয়েছে আমাদের রাজনৈতিক নেতাদের।